শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। লেটস লার্ন মার্কেটিং এই স্লোগানে তোমরা মার্কেটিং শিখছো। আজ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর যেটা আছে অধ্যায় নম্বর 8, অধ্যায় নম্বর 8-এর উৎপাদন ক্ষমতা 3 নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন ক্ষমতা আমরা জানি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটা প্রতিষ্ঠান কতটুকু পণ্য উৎপাদন করবে এবং তার উৎপাদন ক্ষমতা কতটুকু সেই বিষয়টা জানাটা একান্ত জরুরি প্রয়োজন। তা চলো আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের লেকচারে চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের লেকচারের মেইন আলোচ্য যে বিষয়গুলো আছে প্রথমে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আজকে আমরা মেইনলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে সম্পর্কিত ধারণাসমূহ। অর্থাৎ উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে গেলে আমাদের যেই বিষয়গুলো ধারণা রাখতে হবে, পরিমাপের যে বিষয়গুলো ধারণা রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি উৎপাদন ক্ষমতা নির্ধারণের বিবেচ্য বিষয়গুলো, অর্থাৎ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করতে গেলে আমরা যেই বিষয়গুলো বিবেচনা করব সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে সম্পর্কিত যে ধারণাগুলো আছে তার মধ্যে হচ্ছে পণ্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা সবাই জানো। কারণ সঠিক মাত্রার উৎপাদন ক্ষমতা নির্ধারণের মাধ্যমে উৎপাদনের কাজে নিয়োজিত উপকরণগুলোর কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়। অর্থাৎ উৎপাদন ক্ষমতা যদি আমরা সঠিকভাবে মেজারমেন্ট করতে পারি এবং সেই অনুসারে ব্যবহার করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের উৎপাদনের কাম্য উৎপাদন মাত্রা আমরা ব্যবহার করতে পারবো। তবে প্রতিষ্ঠান বিভিন্নভাবে তার উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা বিভিন্নভাবে করতে পারে। উৎপাদন ক্ষমতা যেভাবেই পরিমাপ করা হোক না কেন, এটি পরিমাপ করার জন্য কিছু ধারণা এর সাথে জড়িত আছে। আজকে আমরা সেই বিষয়গুলোই প্রথমে শিখব। তো চলো আমরা উৎপাদন ক্ষমতার ধারণাগুলো যেটা আছে সেগুলো আমরা দেখি। উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে গেলে আমাদের এই 4টি ধারণা সম্পর্কে জানতে হবে। প্রথমে যেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। দ্বিতীয় হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তৃতীয় হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা এবং চতুর্থত হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার বাড়ানো। এই বিষয়গুলো, এই ধারণাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমেই তোমরা দেখো উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। একটা প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা যদি বিদ্যমান সুযোগ সুবিধা এবং উৎপাদনে নিয়োজিত উপকরণগুলোর কাম্য ব্যবহার নিশ্চিত করতে পারে, তবে তাকে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলে। উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার একটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, স্থান এবং শ্রমিক কর্মী ব্যবহার শতকরা হার বা অনুপাতকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার আমরা কিভাবে মেজারমেন্ট করব সেটার সূত্র হচ্ছে যে গড় আউটপুট হার বা প্রকৃত উৎপাদন ক্ষমতা, অর্থাৎ প্রকৃতপক্ষে যতটুকু উৎপাদন করা হয় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ দিতে হবে। সেটার সাথে 100 গুণ করলে যেই রেজাল্ট আমরা পেয়ে যাব সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারের ধারণা। তাহলে দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহারের ধারণাটা, বিষয়টা কি। যেমন দেখো মিস্টার জেনিসের একটি ফটোকপি মেশিন আছে। সে কি করতে পারে? প্রতিদিন 2000 কপি ফটোকপি করতে পারে। জেনিস মেশিন দীর্ঘদিন ভালো রাখার জন্য সে প্রতিদিন 1000 কপি ফটোকপি করার সিদ্ধান্ত নিল। তাহলে বিষয়টা কি হলো যে একটা প্রতিষ্ঠানের প্রতিদিন 2000 কপি ফটোকপি করার ক্ষমতা আছে, কিন্তু সে সিদ্ধান্ত নিল যে প্রতিদিন 1000 কপি করবে। এটা তার সিদ্ধান্ত। চাহিদা বেড়ে যাওয়ায় এখন সে সিদ্ধান্ত নিয়েছিল 1000 কপি ফটোকপি করবে, কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় সে কি করলো? 1500 কপি ফটোকপি করার সিদ্ধান্ত নিল। এক্ষেত্রে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কিভাবে আমরা নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে দেখো, তার করার কথা ছিল 1000, প্রকৃতপক্ষে সে কত করলো? 1500 করলো। তাহলে প্রকৃত উৎপাদন ক্ষমতা কতটুকু? 1500। দেখো এই যে উপরে হচ্ছে তোমার
প্রকৃত উৎপাদন ক্ষমতা এখানে দেখো এই যে 1500, কারণ এই যে এখানে প্রকৃত উৎপাদন ক্ষমতা 1500, তার করার কথা ছিল 1000, তার সর্বোচ্চ ক্ষমতা 2000, করার কথা ছিল 1000 কিন্তু সে করেছে কত 1500, তাহলে প্রকৃত উৎপাদন ক্ষমতা কত 1500। প্রকৃত উৎপাদন ক্ষমতাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হলো 2000, এই 2000 তার প্রকৃত উৎপাদন ক্ষমতাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করলে এবং সেটাকে 100 দিয়ে গুণ করলে 75% এখানে উত্তর হয়। এই কথার মানে হচ্ছে যে তার ক্ষমতা ছিল 2000, সে করলো 1500, অর্থাৎ 1500 কপি উৎপাদন করলো। তাহলে সে ক্ষমতার কতটুকু ব্যবহার করলো? 75% উৎপাদন ক্ষমতার ব্যবহার করলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবার একটু বুঝাই। এই অধ্যায়ের প্রথমে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমার ধরো 32 জিবির একটি মেমোরি কার্ড আছে, তুমি সেখানে 20 জিবি ইউজ করেছো আর বাকিটা এখন ইউজ করো নাই। তাহলে এই 20 জিবি মেমোরি যে তুমি ব্যবহার করেছো, এটাই হলো তোমার ক্ষমতার ব্যবহার। তাহলে তোমার ক্ষমতা ছিল 32 জিবি, তুমি ব্যবহার করেছো 20 জিবি, এই 20 জিবি হচ্ছে তোমার উৎপাদন ক্ষমতার ব্যবহার। তদ্রূপ আমরা এখানে এই যেটা আমরা তোমাদেরকে দেখালাম যে 2000 কপি ফটোকপি করার ক্ষমতা আছে, সে করেছে হলো 1500 কপি, এটাকে আমরা 100 দিয়ে পার্সেন্টেজ করলে 75% হয়। আশা করি তোমরা উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারের ধারণা সম্পর্কে বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের পরবর্তী যে টপিক আছে সেটার নাম হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কিভাবে নির্ণয় করা হয়। স্বাভাবিক পরিবেশে একটি উৎপাদন প্রক্রিয়ায় বিদ্যমান সকল সুযোগ সুবিধা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যত ধরনের সুযোগ সুবিধা আছে এর সম্পূর্ণটা যদি সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করা হয় এবং তখন যে পরিমাণ উৎপাদন করা হয় সেটাকে বলা হয় সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দীর্ঘদিনের জন্য ব্যবহার থাকে না, অর্থাৎ একটা প্রতিষ্ঠান তার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দীর্ঘদিন ব্যবহার করতে পারে না, সে স্বল্পকালীন সময়ের জন্য এটা করতে পারে। যেমন ধরো তুমি লেখাপড়া করো, একটা নির্দিষ্ট রুটিনে লেখাপড়া করো, এখন তোমার পক্ষে কি প্রতিদিন সারা রাত জেগে লেখাপড়া করা সম্ভব? অবশ্যই সম্ভব না। একদিন দুই দিন সম্ভব, কোনো ইমিডিয়েট প্রয়োজনে অথবা জরুরি কোনো একটা লেখাপড়া আছে বা পরীক্ষা কাছাকাছি চলে আসছে, এই মুহূর্তে তোমার সিলেবাস শেষ করা দরকার, সেই ক্ষেত্রে তুমি একদিন দুই দিন সারা রাত জেগে পড়তে পারো, কিন্তু এটা তো প্রতিদিন সম্ভব না। তদ্রূপ প্রতিদিন তুমি রাত জেগে চাইলে পড়তে পারো, এটা হলো তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কিন্তু এটা কি প্রতিদিন সম্ভব? সম্ভব না। সেই কথাটা এখানে বলেছে যে উৎপাদন ক্ষমতা দীর্ঘদিনের জন্য বহাল থাকে না, এটি স্বল্প সময়ের জন্য ঘটতে পারে। আশা করি তোমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সম্পর্কে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার উৎপাদন করতে হলে বেশি পরিমাণে শ্রমিক কর্মী নিয়োগ করতে হয় এবং অতিরিক্ত সময় করার জন্য প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা বেশি দিন ওভারটাইমে কাজ করতে ইচ্ছুক থাকে না, অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? ওভারটাইম করতে হয় শ্রমিকদের দিয়ে। তো সেটা সম্ভব হয় না সব সময়ের জন্য এবং তারা সেটা করতেও চায় না। ফলে সর্বোচ্চ উৎপাদন ধারণ চালু রাখলে ভবিষ্যতে উৎপাদন ব্যয় বাড়ে এবং কর্মীদের কর্মদক্ষতা অনেক ক্ষেত্রে কমে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা পরিমাপ করার জন্য যে সূত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ঘন্টা অবলিক শিফট ইন্টু শিফট অবলিক দিন ইন্টু দিন অবলিক সপ্তাহ। এই সূত্র ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হয়। তাহলে দেখো, মূলত উৎপাদন প্রতিষ্ঠানের যান্ত্রিক এবং মানবিক উপাদানের সর্বোচ্চ শক্তি ব্যবহার যদি আমরা প্রকাশ করি তখনই সেটা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হয়ে থাকে। তো চলো তোমাদেরকে এই বিষয়গুলো একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান দৈনিক 9 ঘন্টা কাজ করে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যারা কর্মচারী কর্মকর্তা এবং শ্রমিক আছে তারা দৈনিক 9 ঘন্টা কাজ করে এবং 2 শিফটে কাজ করে। দেখো, দৈনিক শিফট 2 শিফটে কাজ করে, অর্থাৎ সকালে দিনে 1 শিফট, রাতে 1 শিফট। তাহলে প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে, এইভাবে 2 শিফটে কাজ করে এবং সপ্তাহে 5 দিন কাজ করে, কারণ সপ্তাহে সাধারণত 2 দিন ছুটি থাকে, সেক্ষেত্রে 5 দিন কাজ করে। গড় উৎপাদনের হার হলো 70%।
এই প্রতিষ্ঠানের গড় উৎপাদনের হার হলো 70%। তাহলে এখন আমরা এখান থেকে কি করব বলো তো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ণয় করব। আমরা এই উদাহরণে শুধু খালি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমরা এই যে দেখো আমরা এখানে শিখেছিলাম যে ঘন্টা বা শিফট বা দিন, দিন বা সপ্তাহ। তাহলে এই সূত্র ব্যবহার করে দেখো, প্রথম হচ্ছে দৈনিক কর্মঘণ্টা। কর্মঘণ্টা হচ্ছে এখানে দেখো, এখানে কর্মঘণ্টা হচ্ছে 9। এই জন্য এখানে কি বসলো বলো তো, এই যে 9 বসলো। এরপর হচ্ছে দেখো দৈনিক শিফট হচ্ছে 2টি। তাহলে দেখো এই যে এখানে দৈনিক শিফট হচ্ছে 2টি। তারপরে হচ্ছে হলো সপ্তাহে কয় ঘন্টা কাজ করে, 5 ঘন্টা কাজ করে। এই যে দেখো সাপ্তাহিক কর্মঘণ্টা হচ্ছে 5। তাহলে এটা গুণ করলে হচ্ছে 90। তাহলে সাপ্তাহিক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে 90। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার যে বিষয়গুলো আছে সেটা। তো চলো আমরা পরবর্তীতে যে টপিকটা আছে সেখানে চলে যাই। পরবর্তী যে টপিক আছে সেখানে বলা আছে কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে এখন আমরা শিখব কার্যকর উৎপাদন ক্ষমতা কিভাবে নির্ণয় করতে হয় সেটা। স্বাভাবিক পরিস্থিতিতে, একটা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিস্থিতিতে কোনো প্রতিষ্ঠান মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করে তাকে বলা হয় কার্যকর উৎপাদন ক্ষমতা। মিতব্যয়িতার সাথে, এই কথাটা কিন্তু আমরা নতুন শুনলাম। দেখো, মিতব্যয়িতার সাথে বলতে এখানে বোঝাচ্ছে যে এমন একটা পরিস্থিতি যেই পরিস্থিতিতে উৎপাদন করলে প্রতিষ্ঠানের মেশিন এবং শ্রমিকরা ভালো থাকবে, আবার উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারবে। এই দুইটা জিনিসের ব্যালেন্সিং করে চলাই হচ্ছে তোমার মিতব্যয়িতা। প্রিয় শিক্ষার্থী, উৎপাদন কাজের ধারাবাহিকতা এবং উপকরণ সমূহের যথাযথ ব্যবহারের মাধ্যমে মিতব্যয়িতা অর্জন করা যায়। প্রতিষ্ঠান উৎপাদনে মিতব্যয়িতা অর্জন করলে অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন নিশ্চিত করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা এই বিষয়টা অঙ্কের মাধ্যমে শিখি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। মিতব্যয়িতার সূত্র হচ্ছে গড় আউটপুট বা প্রকৃত উৎপাদন ক্ষমতা। এটাকে যদি আমরা কার্যকর উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ দিই, অর্থাৎ কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারের সূত্র হচ্ছে যে প্রকৃত উৎপাদন বা গড় উৎপাদনকে কার্যকর দক্ষতার আরেক নাম হচ্ছে সিস্টেম দক্ষতা, অর্থাৎ কার্যকর উৎপাদন ক্ষমতার আরেকটা নাম হচ্ছে সিস্টেম দক্ষতা। এটাতে যদি আমরা ভাগ দিই এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব যে কার্যকর উৎপাদন ক্ষমতার পার্সেন্টেজ কত। দেখো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এই যে একটু আগে তোমাদেরকে যে অঙ্কটা করালাম সেটা দেখো, এখানে প্রতিষ্ঠান হচ্ছে দেখো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত, 2000 কপি। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 2000 কপি। যদি সে 1000 কপি করে তাহলে প্রতিষ্ঠান এবং মেশিন ভালো থাকবে। আর কিন্তু সে যে কারণেই হোক সে তাকে 1500 কপি ফটোকপি করতে হয়। তাহলে দেখো এই যে 1000 কপি, এটা হচ্ছে হলো কার্যকর উৎপাদন ক্ষমতা, যেটা করলে প্রতিষ্ঠানের মেশিন ভালো থাকবে, শ্রমিক ভালো থাকবে, আবার মোটামুটি প্রতিষ্ঠান লাভবান হবে। তাহলে এটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। এটা হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে দেখো কার্যকর উৎপাদন ক্ষমতার সূত্র হচ্ছে গড় উৎপাদন ক্ষমতা। তাহলে গড় উৎপাদন ক্ষমতায় প্রতিষ্ঠানে 1500, দেখো এই যে আমরা 1500 এখানে নিয়ে আসলাম। আর কার্যকর উৎপাদন ক্ষমতা, গড় উৎপাদন ক্ষমতাকে কার্যকর উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করতে হয়। যে 10,000 হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, এটাকে 100 দিয়ে গুণ করলে তাহলে হচ্ছে 150%। তাহলে এই প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 150%, অর্থাৎ কার্যকর উৎপাদন ক্ষমতার যে সদ্ব্যবহার বা ব্যবহার সেটা হচ্ছে 150%। আশা করি তোমরা বুঝতে পারছো কার্যকর উৎপাদন ক্ষমতা কি। এরপরে দেখো আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বাড়ানো। এখন একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ যে উৎপাদন ক্ষমতা আছে সেই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো আমরা শিখব। তাহলে দেখো, প্রতিটি প্রতিষ্ঠানের উৎপাদন কাজে একই সাথে একাধিক উৎপাদন প্রক্রিয়া বা ধাপের মাধ্যমে উৎপাদন কাজ সম্পন্ন করা হয়ে থাকে। তুমি জানো বিষয়টা। সব প্রক্রিয়া বা ধাপের উৎপাদন ক্ষমতা একই রকম নয়, এক একটা ধাপ হচ্ছে এক এক রকমের ভাবে হয়ে থাকে। সামষ্টিকভাবে উৎপাদন ক্ষমতা বাড়ানো কঠিন হয়ে পড়ে সেই ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন ধাপে আমরা কার্যক্রম শুরু করি। এক্ষেত্রে নতুন প্রযুক্তি সংযোজন, নতুন মেশিন যুক্ত প্রযুক্তি ও মেশিন উন্নত করে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। শ্রমিকদের কাজের কর্মঘণ্টা বাড়ানো এবং প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করেও দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা
বাড়ানো যায়। আমরা এখন কথা বলতেছি যে উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপায়গুলো নিয়ে। বর্ধিত চাহিদা অর্থাৎ যেটা অতিরিক্ত চাহিদা মোকাবেলার জন্যই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা করা হয় এবং তা দীর্ঘ সময় চালানোর জন্য উৎপাদন বা উপকরণের সংস্কার প্রয়োজন, অর্থাৎ যদি নতুন মেশিন ক্রয় করার প্রয়োজন সেক্ষেত্রে সেটা করতে হয়। তাহলে এই হচ্ছে তোমার বিষয়গুলো। এরপরে দেখো আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা নির্ধারণের বিবেচ্য বিষয়গুলো, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা কতটুকু, সেই ক্ষমতা আমরা যে নির্ণয় করব, সেই ক্ষমতা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলো বিবেচনা করতে হবে, এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো উৎপাদন ক্ষমতা নির্ধারণের যে বিবেচ্য বিষয়গুলো সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ কাজ, এটা আমরা সবাই জানি। কোনো পণ্য উৎপাদনকারী বা সেবাদানকারী প্রতিষ্ঠানের উৎপাদন বা সেবা দেওয়ার ক্ষমতা অনেকগুলো উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ উপাদানগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব উৎপাদন ক্ষমতার তারতম্য দেখা যায়। তা চলো আমরা এবার আলোচনা করব উৎপাদন ক্ষমতা নির্ধারণের বিবেচ্য বিষয়গুলো নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন উৎপাদন ক্ষমতা নির্ধারণ করব কোনো একটা প্রতিষ্ঠানের, তখন এই যে 11টি বিষয় আমাদের বিবেচনা করতে হবে। বিষয়গুলো হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি, কারিগরি উপাদান, মানবীয় উপাদান, আর্থিক উপাদান, ব্যবস্থাপকীয় দক্ষতা, বাহ্যিক উপাদান, বিপণন দক্ষতা, অভ্যন্তরীণ উপাদান, বিদ্যমান সুযোগ সুবিধা, পণ্য বা সেবার প্রকৃতি এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা। এই বিষয়গুলো কি করতে হয়, উৎপাদন ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়গুলোকে বিবেচনা করতে হয়। তো চলো আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, প্রথম কথা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার যে প্রকৃতি, অর্থাৎ কোন প্রকৃতির উৎপাদন প্রক্রিয়া এখানে ব্যবহার করা হয়ে থাকে সেইটার উপর নির্ভর করে এর তোমার হচ্ছে হলো উৎপাদনের বিবেচ্য বিষয়গুলো। তাহলে প্রথমে দেখো প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন প্রক্রিয়া উৎপাদন ক্ষমতার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। যদি উৎপাদন প্রক্রিয়া জটিল হয়, ঝুঁকিপূর্ণ হয়, তবে কম পরিমাণে পণ্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়। এটাই স্বাভাবিক, কারণ জটিল উৎপাদন প্রক্রিয়াগুলো খুব ধীরে এবং হচ্ছে হলো সতর্কভাবে এই কাজগুলো করতে হয়। আবার উৎপাদন প্রক্রিয়া সহজ এবং নিরাপদ হলে বেশি পরিমাণ পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়, কারণ সহজ প্রক্রিয়াগুলো উৎপাদন করা অনেক সহজ, যার কারণে চাইলেই সেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়। প্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে কারিগরি উপাদান। একটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, প্রযুক্তি জ্ঞান, উৎপাদনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান, উৎপাদন প্রক্রিয়া ইত্যাদি হলো কারিগরি উপাদান। অর্থাৎ কারিগরি যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো, এটি উৎপাদন ক্ষমতাকে যথাযথ ব্যবহার করে উৎপাদন করে থাকে, ফলে উৎপাদন বেড়ে যায়। তাই বলা যায় কারিগরি উৎপাদন ক্ষমতা উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। অর্থাৎ কারিগরি জ্ঞান সম্পূর্ণ লোক যদি একটা প্রতিষ্ঠানে বেশি পরিমাণ থাকে এবং ভালো সেটআপ থাকে, সেই ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায় এবং উৎপাদন করাটা প্রতিষ্ঠানের জন্য সহজ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। দেখো মানবীয় উপাদান, মানবীয় উপাদানগুলোর মধ্যে কি আছে দেখো, অর্থাৎ মানুষের, আমরা বুঝতে পারি যে মানবীয় উপাদান মানে হচ্ছে মানুষ। তাহলে যে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রাণ হলো, যে কোনো একটা প্রতিষ্ঠানের উৎপাদন করতে গেলে যে মেইন উপাদান সেটা হচ্ছে মানুষ, অর্থাৎ মানবীয় উপাদান। এই প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মচারী যারা আছে তাদেরকে বলা হয় মানবীয় উপাদান। যত উন্নত যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া, কাঁচামাল থাকুক না কেন, যদি মানবীয় উপাদানের অনুপস্থিতি থাকে তা সেখানে উৎপাদন করা সম্ভব না। তার মানে আমরা যত ডিজিটাল আর যত আধুনিক প্রযুক্তি ব্যবহার করি না কেন, সেখানে তো মানুষ অবশ্যই লাগবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। যদি প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক কর্মচারী থাকে তাহলে উৎপাদন ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হয়। তাই উৎপাদন ক্ষমতা নির্ধারণে মানবীয় উপাদান বিশেষভাবে আমাদের বিবেচনা করতে হবে। এরপরে দেখো আমরা যেই বিষয়টা বিবেচনা করব, অর্থাৎ উৎপাদন ক্ষমতা নির্ধারণে আমাদের যেই বিষয়টা বিবেচনা করতে হবে 4 নম্বর, সেটা হচ্ছে আর্থিক উপাদান। প্রতিষ্ঠানের আর্থিক উপাদান হলো পুঁজি বা মূলধন। একটা প্রতিষ্ঠানের আর্থিক উপাদান হচ্ছে পুঁজি বা মূলধন। যে প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানে বিনিয়োজিত মূলধন এবং মূলধন সংগ্রহের ক্ষমতা বেশি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মূলধন এবং মূলধনের ক্ষমতা যদি বেশি হয়ে থাকে, সংগ্রহের ক্ষমতা, তার আর্থিক শক্তিও তত ভালো থাকে। আর্থিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান তার উৎপাদন ক্ষমতা বাড়াতে চাইলেই বাড়াতে পারে, অর্থাৎ অর্থনৈতিক স্বাবলম্বী বা শক্তিশালী যদি কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে সে কিন্তু চাইলেই এই ক্ষমতা বাড়াতে পারে। এবার দেখো ব্যবস্থাপকীয় দক্ষতা। প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যবস্থাপকের দক্ষতা উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে। দক্ষ যদি ব্যবস্থাপক থাকে, তাহলে প্রতিষ্ঠানের সব সুযোগ সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন ক্ষমতা যথাযথভাবে বাড়াইতে পারে। অন্যদিকে যদি অদক্ষ হয় ব্যবস্থাপনা, সঠিক পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের অভাবে সঠিকভাবে উৎপাদন ক্ষমতা প্রয়োগ করতে পারে না, ফলে উৎপাদন কমে যায়। তাই আমাদের ব্যবস্থাপকীয় যে দক্ষতা আছে সেই বিষয়টাও আমাদের কি করতে হবে, বিবেচনা করতে হবে যখন আমরা উৎপাদনের ক্ষমতা নির্ধারণ করব। প্রিয় শিক্ষার্থী, বাহ্যিক উপাদান। তাহলে বাহ্যিক উপাদানগুলো কি কি আছে যেটা আমাদের বিবেচনা করতে হবে, যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ের পাশাপাশি বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে। দেখো, বাহ্যিক উপাদানগুলো হচ্ছে পণ্যের চাহিদা, ট্রেড ইউনিয়ন, পরিবেশ দূষণ, নিরাপত্তা বিধি, কাঁচামালের অভাব, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে বাহ্যিক উপাদান, অর্থাৎ এগুলো প্রতিষ্ঠানের বাইরের বিষয়। এই পরিবেশগুলো যদি অনুকূল থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উৎপাদন ক্ষমতা চাইলেই বাড়ানো যায়, আর প্রতিকূল থাকলে সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। ধরো আমরা একটা উদাহরণ হিসেবে যদি ট্রেড ইউনিয়ন যদি ইতিবাচক ভূমিকা পালন করে, ট্রেড ইউনিয়ন মানে তোমরা কি বুঝতে পারছো শিক্ষার্থী, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে শ্রমিকগণ থাকে, তারা একটা সংঘর মতো করে, সেই সংঘর মাধ্যমে বা ইউনিয়নের মাধ্যমে তারা তাদের দাবি দেওয়া বিভিন্ন বিষয়গুলো পেশ করে থাকে কর্তৃপক্ষের কাছে। এই সংগঠনকে বলা হয় ট্রেড ইউনিয়ন। তবে কাজের পরিবেশ ভালো থাকে এবং উৎপাদন বেড়ে যায় যদি সেটা ইতিবাচক ভূমিকা পালন করে। আর যদি নেতিবাচক ভূমিকা পালন করে, তাহলে জ্বালাও পোড়াও, হরতাল, মারামারি, ভাঙচুর, এই বিষয়গুলো হচ্ছে তোমার হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য অনেক ক্ষতিকর। তাহলে এই যে দেখো, এটা একটা বাহ্যিক উপাদান। তাহলে এই বাহ্যিক উপাদানগুলো যদি ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, ভালো করতে পারি, আমাদের উৎপাদনের ক্ষেত্রে সেটা সফল হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো 7 নম্বর যে বিষয়টা আছে, বিপণনের দক্ষতা। এই এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আমরা উৎপাদন করলাম, উৎপাদন বাড়ালাম, সুন্দর করে আমরা উৎপাদন করলাম, দক্ষতার সাথে উৎপাদন করলাম, কিন্তু এই উৎপাদিত পণ্যগুলো কি করতে হবে, কাস্টমারের কাছে পৌঁছানোর দরকার। আর এই উৎপাদিত পণ্যগুলো কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য যেই গ্রুপটা কাজ করে তারাই হচ্ছে বিপণন সেক্টর, অর্থাৎ বিপণন বিভাগ। তাহলে বিপণন বিভাগের দক্ষতার উপরে এই বাকি যে কাজগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম সেগুলো অনেকটাই নির্ভর করে। বিপণন দক্ষতা হলো প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য স্বল্প খরচে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া। যদি প্রতিষ্ঠানের বিপণন দক্ষতা ভালো হয়, তাহলে উৎপাদন ক্ষমতা বেড়ে যায়, অন্যথায় উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তাই বলা যায় বিপণন দক্ষতা উৎপাদন ক্ষমতা নির্ধারণের প্রভাব বিস্তার করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অভ্যন্তরীণ বিষয়, একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে বিষয়গুলো থাকে, একটি প্রতিষ্ঠানে অনেক অভ্যন্তরীণ উপাদান থাকে যা উৎপাদন ক্ষমতা নির্ধারণে প্রভাব বিস্তার করে। অভ্যন্তরীণ উপাদানগুলো হলো কাজের সময়সূচি বা শিডিউলিং, তারপর হচ্ছে উপকরণ ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ নীতি, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ উপাদান। অভ্যন্তরীণ উপাদানগুলো যথাযথ হলে উৎপাদন ক্ষমতা বাড়বে, অন্যথায় উৎপাদন ক্ষমতা কি হবে বলো তো, কমে যাবে। তারপর হচ্ছে বিদ্যমান যে সুযোগ সুবিধাগুলো আছে, একটা প্রতিষ্ঠানে যে বিদ্যমান সুযোগ সুবিধা আছে তার তারতম্যের যদি ব্যতিক্রম হয়, তারতম্য হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার উৎপাদন ক্ষমতা কম বেশি হয়ে যাবে। বিদ্যমান সুযোগ সুবিধাগুলো হলো যন্ত্রপাতির বিন্যাস, কারবারি অবস্থান, কারখানার ডিজাইন, পরিবেশ, আনুষঙ্গিক সুযোগ সুবিধা, এই বিষয়গুলোকে বলা হয় বিদ্যমান সুযোগ সুবিধা। এসব সুযোগ সুবিধা যত ভালো, যত উন্নত, যত বেশি হবে, উৎপাদন ক্ষমতা তত কি হবে বলো তো, বাড়বে। 10 নম্বর যে পয়েন্টটা আছে উৎপাদন ক্ষমতা নির্ধারণের বিবেচ্য বিষয়ে, সেটা হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি। অর্থাৎ এই যে আমরা পণ্য উৎপাদন করব, এই পণ্য বা সেবা কোন প্রকৃতির হয়ে থাকে তার উপর নির্ভর করবে আমাদের ক্ষমতাটা আসলে আমরা কিভাবে এটা ব্যবহার করব। পণ্য বা সেবার প্রকৃতি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার ব্যাপক প্রভাব বিস্তার করে। পণ্যটি যদি একাধিক উপাদান মিশ্রিত হয়, তাহলে সেক্ষেত্রে এটা উৎপাদন করতে গেলে জটিল এবং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এবং উৎপাদন ক্ষমতা কমে যায়। আবার পণ্যটির উৎপাদন প্রক্রিয়া যদি সহজ হয়, তাহলে সেক্ষেত্রে কি
এই বিষয়গুলো উৎপাদন ক্ষমতা নির্ধারণ করাটা অনেক ক্ষেত্রে সহজ হয়ে থাকে। অতএব আমরা এই বিষয়টিও বিবেচনা করতে পারি। সর্বশেষ যেই উপাদান সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা নির্ধারণের ঝুঁকি নেওয়ার ক্ষমতা, অর্থাৎ একটা প্রতিষ্ঠান কতটুকু ঝুঁকি নিতে পারে সেই ক্ষমতার উপর নির্ভর করে তোমার হচ্ছে এই উৎপাদন ক্ষমতার বিবেচ্য বিষয়গুলো। ঝুঁকি এবং অনিশ্চয়তা ব্যবসায় একটি কি গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন কারণে ব্যবসায় এরূপ ঝুঁকি ও অনিশ্চয়তা বিরাজ করে। এরূপ ঝুঁকি নেওয়ার ক্ষমতা সব প্রতিষ্ঠানের সমানভাবে থাকে না। তাই যেসব প্রতিষ্ঠান বেশি পরিমাণে ঝুঁকি নেওয়ার ক্ষমতা রাখে সেসব প্রতিষ্ঠান উচ্চ মাত্রায় উৎপাদন ক্ষমতা নির্ধারণ করতে পারে, অন্যথায় উৎপাদন ক্ষমতার মাত্রা কম নির্ধারণই করা উচিত। অর্থাৎ ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপরে উৎপাদনের ক্ষমতা নির্ধারণের বিষয়গুলো জড়িত থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের লেকচার বুঝতে পেরেছো। আজকের লেকচারে আমাদের আলোচ্য বিষয়গুলো এখানেই আমরা শেষ করতে চাচ্ছি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোথাও সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে বিষয়গুলো জানানোর চেষ্টা করবা, আশা করি সমাধান পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে 4 নম্বর লেকচার আছে, আগামী ক্লাসে যে 4 নম্বর লেকচারগুলো আমরা করব, সেই 4 নম্বর লেকচারে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদেরকে সেটা একটু অগ্রিম জানিয়ে দিচ্ছি। 4 নম্বর লেকচারে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহারের উপায়, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করার কারণটা কি এবং নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের সমস্যা কি, অর্থাৎ নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করলে আমাদের কি কি সমস্যা হয় সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এগুলো হচ্ছে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আশা করি তোমরা পরবর্তী লেকচারে উপস্থিত থাকবে এবং এই বিষয়গুলো সম্পর্কে তোমরা অগ্রিম একটু ধারণা নিয়ে নেবে। আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ।